I need glue wall. ফ্রাঙ্কেনস্টাইন, লেখিকা মেরি শেলি। আমি জন্মসূত্রে জেনেভার বাসিন্দা এবং আমার পরিবার সেই প্রজাতন্ত্রের অন্যতম সম্মানিত পরিবারগুলোর একটি। বহু বছর ধরে আমার পূর্বপুরুষরা কাউন্সিলর অফ সিন্ডিক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আমার পিতা বিভিন্ন সরকারি দায়িত্ব সততা ও সম্মানের সাথে পালন করেছেন। যারা তাকে চিনতেন তারা সবাই তার সততা ও কর্মনিষ্ঠার জন্য তাকে শ্রদ্ধা করতেন। তিনি তার যৌবনের বেশিরভাগ সময় দেশ সেবায় ব্যয় করেছেন। নানা কারণে তিনি দেরিতে বিবাহ করেন এবং জীবনের শেষ ভাগে এসে স্বামী ও পিতা হন। আমার পিতার বিবাহের ঘটনাটি তার চরিত্র বোঝাতে সাহায্য করে, তাই আমি তা বলতে চাই। তার ঘনিষ্ঠ এক বন্ধু ছিলেন একজন ব্যবসায়ী, যিনি নানা দুর্ভাগ্যের কারণে ধনী অবস্থা থেকে দারিদ্র্যে পতিত হন। তার নাম ছিল বোফোর্ড। তিনি অত্যন্ত গর্বিত স্বভাবের মানুষ ছিলেন, তাই তিনি সেই দেশে দারিদ্র্যে বাঁচতে পারেননি যেখানে আগে তিনি সম্মানিত ছিলেন। সব ঋণ শোধ করে তিনি তার মেয়েকে নিয়ে লুসান শহরে চলে যান এবং গোপনে দুঃখ কষ্টে বসবাস করতে থাকেন। আমার পিতা তাকে খুবই ভালোবাসতেন এবং তার এই অবস্থায় খুব বেশি কষ্ট পান। তিনি বন্ধুকে খুঁজে বের করার চেষ্টা করেন যাতে তাকে আবার নতুনভাবে জীবন শুরু করতে সাহায্য করতে পারেন। প্রায় 10 মাস পর তিনি অবশেষে তার খোঁজ পান এবং আনন্দে তার বাড়িতে যান, কিন্তু সেখানে গিয়ে তিনি শুধু দুঃখ আর হতাশাই দেখেন। বোফোর্ড খুব অল্প টাকা নিয়ে বেঁচেছিলেন। তিনি আশা করেছিলেন কোনো কাজ পাবেন, কিন্তু দুঃখে ভেঙে পড়ে অসুস্থ হয়ে যান। 3 মাসের মধ্যেই তিনি এতটাই দুর্বল হয়ে পড়েন যে আর কিছুই করতে পারেননি। তার মেয়ে ক্যারোলিন বোফোর্ড তাকে অত্যন্ত যত্ন করে দেখাশোনা করত, কিন্তু তাদের সামান্য অর্থ দ্রুত শেষ হয়ে যাচ্ছিল। তখন ক্যারোলিন নিজের সাহস দিয়ে কাজ শুরু করেন, ঘর বোনা এবং ছোটখাটো কাজ করে অল্প আয় করতে থাকেন। এভাবে কয়েক মাস কেটে যায়, কিন্তু তার বাবা আরো অসুস্থ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত 10ম মাসে তার কোলে তার বাবা মারা যান। ক্যারোলিন একা হয়ে যায়, অসহায় ও দরিদ্র। ঠিক সেই সময় আমার পিতা সেখানে এসে তাকে রক্ষা করেন। তিনি তাকে জেনেভায় নিয়ে যান এবং একজন আত্মীয়ের কাছে রাখেন। 2 বছর পরে ক্যারোলিন তার স্ত্রী হন। আমার পিতামাতার বয়সের মধ্যে পার্থক্য ছিল, কিন্তু তাদের ভালোবাসা খুব গভীর ছিল। আমার পিতা আমার মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা অনুভব করতেন এবং তার সুখ নিশ্চিত করার চেষ্টা করতেন। তিনি তার সবকিছু দিয়ে মাকে রক্ষা করতেন, যেন একজন মালি একটি কোমল ফুলকে যত্ন করে রাখে। বিয়ের পর তারা ইতালি ভ্রমণে যান যাতে আমার মায়ের স্বাস্থ্য ভালো হয়। এরপর তারা জার্মানি ও ফ্রান্স ভ্রমণ করেন। আমি তাদের প্রথম সন্তান। নেপালসে জন্মগ্রহণ করি এবং তাদের সাথে ভ্রমণ করি। অনেক বছর আমি তাদের একমাত্র সন্তান ছিলাম। তারা আমাকে অত্যন্ত ভালোবাসতেন। আমি তাদের আনন্দের উৎস ছিলাম, তাদের সন্তান যাকে তারা ভালোভাবে বড় করতে চেয়েছিলেন। আমি 5 বছর বয়সে আমরা ইতালির কোমোরিদের পাশে 1 সপ্তাহ কাটাই। আমার মা দরিদ্র মানুষের সাহায্য করতে ভালোবাসতেন। একদিন তিনি একটি দরিদ্র পরিবারের বাড়িতে যান। সেখানে 5টি ক্ষুধার্ত শিশু ছিল। তাদের মধ্যে একটি মেয়ে ছিল যে অন্যদের থেকে আলাদা। সে খুব সুন্দর ছিল, স্বর্ণের মতো চুল, নীল চোখ এবং মুখে কোমলতা ও মাধুর্য। মনে হচ্ছিল যেন সে স্বর্গ থেকে এসেছে। গ্রামের মহিলারা জানান মেয়েটি তাদের সন্তান নয়, সে মিলানের এক অভিজাত ব্যক্তির মেয়ে। তার মা জন্মের সময় মারা যান এবং বাবা স্বাধীনতার জন্য লড়াই করতে গিয়ে হারিয়ে যান। তার সম্পত্তি বাজেয়াপ্ত হয় এবং সে এতিম হয়ে যায়। আমার মা তাকে দেখে খুব মুগ্ধ হন এবং তাকে নিজের কাছে নিতে চান। গ্রামের লোকেরা সম্মত হয়। এভাবে এলিজাবেথ লাভিংজা আমাদের পরিবারের সদস্য হয়, আমার বোনের থেকেও বেশি কিছু। সবাই তাকে ভালোবাসতো। আমার মা মজা করে বলেছিলেন, আমি তোমার জন্য একটি সুন্দর উপহার এনেছি। পরের দিন তিনি এলিজাবেথকে আমাকে দেন। শিশুসুলভ মনে আমি তাকে নিজের সম্পত্তি মনে করি, যাকে আমি ভালোবাসবো, রক্ষা করব। আমরা একে অপরকে কাজিন বলে রাখতাম, কিন্তু আমাদের সম্পর্ক শুধু সেই শব্দে বোঝানো যায় না। সে ছিল আমার সবচেয়ে প্রিয় সঙ্গী, আমার জীবনের অংশ। 17 বছর বয়সে পৌঁছালে আমার পিতামাতা সিদ্ধান্ত নেন যে আমি ইনগলস্ট্যান্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। এতদিন আমি জেনেভার স্কুলে পড়েছি, কিন্তু আমার পিতা মনে করলেন যে শিক্ষা সম্পন্ন করতে হলে আমাকে অন্য দেশের রীতিনীতি সম্পর্কে জানতে হবে। তাই আমার যাত্রার দিন নির্ধারণ করা হলো। কিন্তু সেই দিনের আগে আমার জীবনে প্রথম বড় দুর্ভাগ্য ঘটে, যা যেন ভবিষ্যতের দুঃখের পূর্বাভাস ছিল। এলিজাবেথ স্কারলেট জ্বরে আক্রান্ত হয়। তার অবস্থা খুবই গুরুতর হয়ে ওঠে। আমার মা প্রথমে তাকে দেখাশোনা করা থেকে বিরত থাকার চেষ্টা করেন, কিন্তু যখন শুনলেন যে এলিজাবেথের জীবন বিপন্ন, তিনি তখন নিজেকে আর থামাতে পারলেন না।
তিনি তার সেবা করতে লাগলেন। এলিজাবেথ তো সুস্থ হয়ে উঠল, কিন্তু এর ফল মারাত্মক হয়ে উঠল। আমার মা নিজেই অসুস্থ হয়ে পড়লেন। তৃতীয় দিনে তার জ্বর বেড়ে গেল এবং চিকিৎসকেরা বুঝতে পারলেন পরিস্থিতি গুরুতর। মৃত্যুশয্যায় থেকেও তিনি শান্ত ও স্নেহময় ছিলেন। তিনি আমার এবং এলিজাবেথের হাত একত্র করে বললেন, আমার সন্তানরা, তোমাদের মিলনেই আমার ভবিষ্যতে সুখের আশা। এখন এই আশা তোমাদের পিতার সান্ত্বনা হবে। এলিজাবেথ, তুমি আমার ছোট সন্তানদের দেখাশোনা করবে। আমি তোমাদের ছেড়ে যেতে চাই না, কিন্তু মৃত্যুকে মেনে নিতে হবে। আশা করি অন্য জগতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এরপর তিনি শান্তভাবে মৃত্যুবরণ করেন। আমি আমাদের দুঃখের বর্ণনা দিতে চাই না। যখন প্রিয় মানুষ চলে যায়, তখন যে শূন্যতা সৃষ্টি হয় তা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রথমে বিশ্বাসই হয় না যে যাকে প্রতিদিন দেখেছি সে আর নেই, কিন্তু সময়ের সঙ্গে বাস্তবতা স্পষ্ট হয় এবং তখন প্রকৃত দুঃখ শুরু হয়। কিছুদিন পর আমার ইনগলস্ট্যাড যাওয়ার সিদ্ধান্ত আবার নেওয়া হয়। যদিও আমার মন চায়নি এত তাড়াতাড়ি শোকের ঘর ছেড়ে যেতে, তবু আমাকে যেতে হয়। আমি বিশেষ করে এলিজাবেথকে কিছুটা সান্ত্বনা দিতে চেয়েছিলাম। এলিজাবেথ নিজের দুঃখ লুকিয়ে আমাদের সবার সান্ত্বনা হয়ে ওঠে। সে সাহসের সঙ্গে দায়িত্ব গ্রহণ করে এবং আমাদের পরিবারের প্রতি নিজেকে উৎসর্গ করে। তার হাসি ও কোমলতা আমাদের জীবনে আবার আলো এনে দেয়। অবশেষে যাত্রার দিন আসে। ক্লাভাল শেষ রাত্রি আমাদের সঙ্গে কাটায়। সে আমার সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু তার পিতা অনুমতি দেননি। আমরা কেউই একে অপরকে বিদায় বলতে পারছিলাম না। সকালে যখন আমি রওনা হচ্ছিলাম, সবাই আমাকে বিদায় জানাতে আসে। পিতা আশীর্বাদ করেন, ক্লাভাল হাত ধরে, আর এলিজাবেথ আমাকে নিয়মিত চিঠি লেখার অনুরোধ করে। আমি গাড়িতে উঠে একাকিত্ব অনুভব করতে থাকি। এতদিন প্রিয়জনের মাঝে ছিলাম, এখন আমাকে নতুন জায়গায় নিজেই বন্ধু বানাতে হবে। শুরুতে ভয় লাগলেও ধীরে ধীরে আমার মনে আশা জাগে। আমি জ্ঞান অর্জনের জন্য উৎসুক হয়ে উঠি। দীর্ঘ ভ্রমণের পর আমি ইনগলস্ট্যাডে পৌঁছাই। পরদিন আমি অধ্যাপকদের সঙ্গে দেখা করি। প্রথমে আমি এম ক্রেম্পের সঙ্গে দেখা করি, যিনি প্রাকৃতিক দর্শনে অধ্যাপক ছিলেন। তিনি কিছু প্রশ্ন করেন এবং আমি আমার পুরানো পড়াশোনার কথা বলি, যেমন আগ্রিপ্পা, প্যারাসেলসাস। তিনি বিস্মিত হয়ে বলেন, তুমি এসব বাজে জিনিস পড়েছো? তিনি আমাকে বলেন যে এসব পুরনো ও অর্থহীন ধারণা এবং আমাকে নতুনভাবে পড়াশোনা শুরু করতে হবে। তার কথা শুনে আমি কিছুটা নিরুৎসাহিত হই। পরে আমি আরেক অধ্যাপক এম ওয়াল্ডম্যানের লেকচারে যাই। তিনি সম্পূর্ণ ভিন্ন স্বভাবের ছিলেন, নরম, সদয় এবং আকর্ষণীয়। তিনি রসায়নের ইতিহাস ব্যাখ্যা করেন এবং আধুনিক বিজ্ঞানের গুরুত্ব বোঝেন। তিনি বলেন, প্রাচীন বিজ্ঞানীরা অসম্ভবের প্রতিশ্রুতি দিতেন কিন্তু কিছুই করতে পারতেন না। আধুনিক বিজ্ঞানীরা কম প্রতিশ্রুতি দেন কিন্তু সত্যিই বিস্ময়কর কাজ করেন, প্রকৃতির রহস্য উন্মোচন করেন। তার কথা আমার মনে গভীর প্রভাব ফেলে। আমি মনে নতুন এক লক্ষ্য জন্ম নেয়। আমি আরো বড় কিছু করব, নতুন রহস্য আবিষ্কার করব। সেই রাত আমি ঘুমাতে পারিনি। আমার মন উত্তেজনা ও অস্থিরতা চলছিল। সকালে আমি সিদ্ধান্ত নিই যে আমি আবার আমার পড়াশোনায় মন দেব এবং বিজ্ঞানের প্রতি নিজেকে উৎসর্গ করব। আমি ওয়াল্ডম্যানের সঙ্গে দেখা করি। তিনি আমাকে উৎসাহ দেন এবং বলেন, যদি তোমার পরিশ্রম তোমার মেধার সমান হয় তাহলে তুমি অবশ্যই সফল হবে। সত্যিকারের বিজ্ঞানী হতে চাইলে সব শাখা, বিশেষ করে গণিত, অধ্যয়ন করতে হবে। তিনি আমাকে তার ল্যাবরেটরি দেখান এবং প্রয়োজনীয় বইয়ের তালিকা দেন। এইভাবে আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন শেষ হয়, যে দিনটি আমার ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। সেই দিন থেকে প্রাকৃতিক দর্শন, বিশেষ করে রসায়ন, আমার প্রধান কাজ হয়ে ওঠে। আধুনিক বিজ্ঞানীদের লেখা বই আমি আগ্রহ নিয়ে পড়তে থাকি। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের লেকচার শুনতাম এবং বিজ্ঞানীদের সঙ্গে পরিচয় বাড়াতাম। এমনকি এম ক্রেম্পের মধ্যেও আমি জ্ঞান ও যুক্তির মূল্য খুঁজে পাই, যদিও তার আচরণ রূঢ় ছিল। আর এম ওয়াল্ডম্যান, তিনি আমার সত্যিকারের বন্ধু হয়ে ওঠেন। তার শিক্ষা ছিল সহজ, আন্তরিক এবং অহংকার মুক্ত। তিনি আমাকে জ্ঞানের পথ সহজ করে দেন। প্রথমে আমার মনোযোগ স্থির ছিল না, কিন্তু ধীরে ধীরে তা দৃঢ় হয় এবং এমন পর্যায়ে পৌঁছে যে অনেক সময় ভুল হয়ে যেত, অথচ আমি তখনও ল্যাবরেটরিতে কাজ করতাম। আমার এই পরিশ্রমের ফলে দ্রুত উন্নতি হতে থাকে। ছাত্ররা বিস্মিত হতো আর শিক্ষকরা প্রশংসা করতেন। 2 বছর কেটে যায় এইভাবে। আমি জেনেভায় যাইনি, পুরোপুরি গবেষণায় নিমগ্ন ছিলাম। এরপর আমার আগ্রহ জন্ম নেয় মানবদেহের গঠন নিয়ে। আমি ভাবতাম, জীবনের উৎস কোথা থেকে আসে? এই প্রশ্ন সাহসী কিন্তু রহস্যময়। আমি ঠিক করি জীববিজ্ঞান নিয়ে আরো গভীরভাবে পড়াশোনা করব। জীবনের কারণ জানতে হলে
মৃত্যুকে বুঝতে হয়। তাই আমি শরীরবিদ্যা অ্যানাটমি শিখি, কিন্তু তাতেই থামিনি। মানবদেহের ক্ষয় ও পচন পর্যবেক্ষণ করতে শুরু করি। আমি কবরস্থান ও মৃতদেহের ঘরে রাত কাটাতে থাকি। মানুষের সুন্দর দেহ কিভাবে নষ্ট হয়ে যায়, কিভাবে পচন শুরু হয়, সবকিছু আমি গভীরভাবে লক্ষ্য করি। এই ভয়ঙ্কর গবেষণার মধ্যে হঠাৎ আমার মনে এক আলোর ঝলক আসে। একটি আবিষ্কার এত বিস্ময়কর যে আমি নিজেই হতবাক হয়ে যাই। আমি জীবনের রহস্য বুঝতে পারি, এমনকি মৃত বস্তুকে প্রাণ সঞ্চার করার ক্ষমতা অর্জন করি। এই আবিষ্কার আমাকে প্রথমে বিস্মিত করে, তারপর আনন্দে ভরিয়ে দেয়। এতদিনের পরিশ্রম যেন এক মুহূর্তে সফল হয়ে গেল। মনে হলো আমি পৃথিবীর সবচেয়ে বড় রহস্যের নাগাল পেয়েছি। কিন্তু আমি সতর্ক করে দিচ্ছি, এটি কোনো পাগলের কল্পনা নয়, আমি সত্যি বলছি। তবে আমি এই গোপন বিষয় প্রকাশ করব না, কারণ এটি বিপজ্জনক। জ্ঞান অর্জন কখনো কখনো মানুষের জন্য ধ্বংস ডেকে আনে। আজকের গল্পে এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।